গল্পের শুরুতেই বলে নিচ্ছি, এগুলো সব কাল্পনিক, এটার সাথে বাস্তবের কোনো মিল নেই। এগুলো শুধুমাত্র বিনোদনের এবং অ্যাওয়ারনেসের জন্য। গল্পটি বুঝতে হলে পুরোটা দেখতে হবে। এবার গল্প শুরু করা যাক। তেকে পাজা গলে করে চোখের সামনেই কাকিমার রুমে ঢুকে পড়লো জাংকুক। অস্থিরতা চারপাশটা চোখ বুলিয়ে দরজায় সিটকানি লাগিয়ে দিয়ে তের জামা টেনে খোলার চেষ্টা করছে। জামা খুলতে না পারায় এক পর্যায়ে টান দিয়ে ছিটতে থাকে। জাংকুকের হাতের আঁচড়ে ভ্যাবা করে কেঁদে উঠেতে চোখের পানি গাল বেয়ে পড়ছে। জাংকুক ভাইয়া, লাগছে আমার, ছাড়ো আমাকে। আমার পুতুলের তো আজকে বিয়ে, ছাড়ো আমাকে। আমার নতুন লাল জামাটা ছিঁড়ে ফেলেছো কেন? আম্মু আমাকে মারবে। জাংকুক ভাইয়া ছাড়ো। তেয়ের কথা জাংকুকের কানে যাচ্ছেই না। সে তেয়ের দিকে তাকিয়ে আরো অস্থির হয়ে টান দিয়ে ছিঁড়ে পুরো জামাটা ফ্লোরে ছড়ে ফেললো। নিজের গেঞ্জির ভিতরে প্যান্টের সাথে আটকে থাকা শাড়িটা বের করে তেয়ের সামনে মেরে ধরলো। ওর লাল ফ্রকটার সাথে ম্যাচিং করা লাল কুচি দেওয়া শর্ট প্যান্টের কোমরের রাবারটার ভেতর দিয়ে শাড়ি গুছতে গুছতে বলল, আমি তোর কাছে আসলেই তোর কান্না পায়ে ব্যথা লাগে, আমাকে দেখলেই তোর চোখে সমুদ্র তৈরি হয়ে যায়। চুপ, আর একবার চিৎকার করলে এই শাড়িটা তোর কোমরে না পেঁচিয়ে গলায় পেঁচিয়ে ধরবো। তের কান্নার গতি কমার চেয়ে আরো বেড়ে গেল। গলার শব্দ আরেকটু চিকন করে চিৎকার করতে করতে বলল, আমার নতুন জামা, আমার পুতুল বউ, আমার সুরসুই ডাকছে। জাংকুক ভাইয়া ছাড়ো আমাকে। জাংকুক রক্ত চক্ষুতে তাকালো তেয়ের দিকে। ধমক দিতে গিয়েও থেমে গেল। নিমেষে অসহায় ভঙ্গিতে শাড়ির কুচিটা দিতে দিতে বলল, এভাবে কাঁদিস না তে, আমি শুধু দেখতে চাই শাড়ি পরলে তোকে কেমন লাগে। আমাকে একটু শাড়িটা পরাতে দে, তোর কান্না আমাকে খুব জ্বালাচ্ছে। শাড়িতে তোকে দেখতে কেমন দেখায় এটা দেখিয়ে চলে যাব। জাংকুকের কথা শেষ হওয়ার সাথে সাথেই দরজায় বাড়ি পড়ছে। দরজার অপর পাশ থেকে বাবার কণ্ঠ পেয়ে জাংকুক ভয় পেয়ে যায়। আর তেও গলা ফাটিয়ে চিৎকার করে বলতে থাকে, বড় আব্বু, জাংকুক ভাইয়া আমার জামা। তেয়ের কথা শেষ হওয়ার আগেই ওর মুখ চেপে ধরে জাংকুক। বাবা এবার প্রচন্ড শব্দ আর হুঙ্কার দিয়ে জাংকুককে দরজা খুলতে বলছে। জাংকুক তেয়ের শরীর থেকে শাড়িটা খুলতে খুলতে বলল, তোর এই কান্না আমাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। যেদিন দেখবি আমাকে খুঁজে পাবি না, সেদিন খুব আফসোস করবি। জাংকুক হ্যাঁচকা টানে পুরো শাড়িটা আবার নিজের গেঞ্জির ভিতরে ঢুকাতে ঢুকাতে জানালাটা খুলে লাফ দিয়ে পালিয়ে গেল। তে, তুই এখনো রেডি হসনি? গায়ে হলুদ তো শুরু হয়ে গেছে। মায়ের ডাকে তে ছোটবেলার স্মৃতি থেকে বের হয়ে আসলো। আয়নায় মায়ের চোখে চোখ রেখে বলল, আমি এক্ষুনি রেডি হয়ে আসছি আম্মু। রোজিকে কিন্তু সবার আগে আমিই হলুদ লাগাবো। তুমি গিয়ে পাহারা দাও যেন আমার আগে কেউ লাগাতে না পারে। তোমরা তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো তে এগুলো কল্পনা করেছে ছোটবেলায় জাংকুকের সাথে তার স্মৃতি। তের মা মেয়ের কাছে এগিয়ে এসে মাথায় হাত বুলাতে বুলাতে বলল, এই হলুদ শাড়িটাতে তোকে হলদে পাখির মতো সুন্দর লাগবে। কি এত ভাবছিস জাংকুকের কথা? আমি নিজেকে ভেবে গোল পাই না, আবার আরেকজনের কথা ভাববো। শাড়িটা কোন স্টাইলে পরবো সেটাই ভাবছিলাম। তুমি যাও তো, তুমি না গেলে আমি পরবো কিভাবে? মেয়ের কথা শুনে মুচকি হাসি দিয়ে বের হয়ে গেলেন তিনি। হাতের হলুদ শাড়িটার দিকে তাকাতেই চোখটা ভিজে গেল। গলা বন্ধ হয়ে কান্না আসছে। জাংকুক ভাইয়া, আপনি কি আজকেও আসবেন না? আমার আফসোসের পাহাড় ভেঙে গুড়িয়ে দিবেন না? এত বড় পাহাড়টা আমি আর বয়ে বেড়াতে পারছি না। আমার ওই একটা নালিশ যে আপনাকে আমার থেকে এভাবে কেড়ে নিবে আমি বুঝতে পারিনি। আমার অবুজের পাগলামিগুলো মনে পড়লে সেগুলো তীর হয়ে বুকে বিচ্ছে। 8টা বছর তো বেরোলো, আর কত অভিমান করে থাকবেন? এবার অভিমানটা দিয়ে না হয় আমার আফসোসের পাহাড়টা ভেঙে গুড়িয়ে দিন না প্লিজ। তাই কাঁদতে কাঁদতে আয়নার সামনে হাঁটু ভেঙে বসে পড়ে। খুব কষ্ট হচ্ছে। এত কষ্ট হচ্ছে কেন জাংকুক ভাইয়া? তে শাড়িটা ঢিল মেরে ফেলে দিল। পরবো না আমি শাড়ি। আপনার হাত যেদিন পরাবে সেদিনই আমি নিজের শরীরে শাড়ি জড়াবো। অতঃপর তে শাড়ি না পরেই হলুদ লাগাতে চলে যায়। তারপর তে নিজে বিড়বিড় করে হাঁটতে হাঁটতে বড় আম্মুর সাথে ধাক্কা খেলো। উফ, শুভ কাজে বাধা দিলি কেন? একটু দেখে হাঁটতে পারিস না? আবার কি শুভ হলো? আরে আমার ছেলে এসেছে। আমার ছেলে আমার বুকে ফিরে এসেছে। আমি জানতাম নিজের আদরের বোনের বিয়ের কথা শুনেও না এসে থাকতেই পারবে না। বাবার প্রতি রাগটা তাহলে এবার কমলো। কার কথা বলছে বড় আম্মু? কার কথা আবার? আমার সোনার খনি আমার জাংকুক এসেছে। জাংকুক ভাইয়া, তের মনে হলো তার শরীর বেয়ে বড় সড়ো একটা ঘূর্ণিঝড় বয়ে গেল। চারপাশে সব কিছু লন্ডভন্ড হয়ে গিয়েছে। হঠাৎই রোজির সজোরে চিৎকার করে ভাইয়া ডাক্তার তের নিঃশ্বাসটা আটকে দিল। তে রুমে গিয়ে ড্রয়ার থেকে একে একে সব জামা কাপড় খুলে বের করছে। একের পর একটা পরে যাচ্ছে আর খুলছে। সে তার জাংকুক ভাইয়ের সামনে কি পরে যাবে?
কোনটা পরলে সব থেকে বেশি সুন্দর লাগবে। টেনশনে মাথা ভার হয়ে আসছে। তের মাথা ব্যথা আরো বাড়িয়ে দিল তার বড় আম্মু। এ কি, তুই রুমটা এমন গোয়ালঘরের মতো করে রাখছিস কেন? এমনি আমি কোন জামাটা পরবো ওইটা জামা কাপড় পরে পরিস। জাঙ্কুকের নাকি মাথা ব্যথা করছে। আমার মাথা ধরলে তুই যে মশলা চাটা বানাস সেটা বানিয়ে দে তো মা, যাতে সেটা খাওয়ার সাথে সাথেই মাথা ব্যথা ফ্রুত হয়ে যায়। বড় আম্মুর বিপরীতে কথা বলার সময়টাও পায়নি তে। ওকে টানতে টানতে রান্নাঘরে নিয়ে গেল। তে হাতে চায়ের ট্রেটা নিয়ে ড্রয়িং রুমের দিকে এগিয়ে যাচ্ছে। ড্রয়িং রুমের সামনে যেটি তের হাত পা কাঁপতে লাগলো। আল্লাহ, এতগুলো ছেলে কোথা থেকে আসলো? এর মধ্যে জাঙ্কুক ভাইয়া কোনটা? ছোটবেলা আর বড়বেলার চেহারা কি এক হবে? তে ওনার নিজ দিয়ে সবাইকে দেখার চেষ্টা করতে লাগলো কোনটা তার জাঙ্কুক ভাইয়া। এদিকে পায়ের সাথে হাতটাও তাল মিলিয়ে কাঁপছে, সাথে চায়ের কাপ টক টক করে শব্দ করছে। মনে হচ্ছে আজ কাপেরা মিলে যুদ্ধ বেড়ে যাচ্ছে। তে কাপগুলোর ছাকানে নিয়ে এক সাইড থেকে চা বাড়িয়ে দিচ্ছে সবাইকে। হঠাৎই পিছন থেকে এক পুরুষালী কণ্ঠ ভেসে এলো। এভাবে সংসদের সামনে এসে ঘুর ঘুর করছিস কেন? তোর কি মনে হয় আমি ইউকে থেকে এসেছি তোর মতো কুৎসিত সঙ্গের সার্কাস দেখার জন্য? আর 2.5 হাত লম্বা ঘুমটা দিয়ে কি প্রমাণ করতে চাচ্ছিস? তুই খুব পর্দা করিস, ছেলেদের সামনে আসতে লজ্জা পাস, নাকি নিজেকে খুব রূপবতী ভাবিস যে আমরা দেখলে তোর রূপ খসে খসে নিচে পড়বে? জাঙ্কুকের এমন কথা শুনে তের হাত থেকে চায়ের ট্রেটা টুক করে মেঝেতে পড়ে গেল। তে কাঁপা কাঁপা পা নিয়ে ড্রয়িং রুম থেকে বেরিয়ে আসে। মাথাটা উঁচু করে তার জাঙ্কুক ভাইয়াকে দেখার সাহস হলো না। চুপচাপ নিজের রুমে চলে আসলো। বুকের ভিতরে কেমন হু হু করছে। যার অনুপস্থিতিতে বুকের ভিতরে এত ব্যথা অনুভব হতো, তার উপস্থিতিতে তা যেন দ্বিগুণ হারে বেড়ে গেল। তের ইচ্ছে হলো ব্যথার হারটাকে হিসেব করে বের করতে। কি পরিমাণ ব্যথা হচ্ছে জানতে পারলে তো মন্দ হয় না। সে রাতে তের ঘুম হলো না। সে তো তার ব্যথার হার বের করায় বেঁধেছিল, যার উত্তরের ডিজিটগুলো একক দশক শতকে মিলিয়েও পড়তে পড়তে রাত পেরিয়ে ভোর হয়ে গেল। কেন জানি আজ খোলা আকাশের নিচে মন ভরে নিঃশ্বাস নিতে ইচ্ছে করছে। ভোরের আজান কানে আসতেই তে ওজু করে নামাজটা পড়ে নিল। নিচে নামতেই মনে হলো জাঙ্কুক ভাইয়ের রুমে একটু উকিয়ে দিতে। তে এত ভাবনা ছেড়ে ছোটবেলা জাঙ্কুক যে রুমে ঘুমাতো সে রুমের কাছাকাছি এসে থেমে গেল। দরজাটা হালকা খোলা। তে দরজাটা যেই না একটু খুলতে যাবে অমনি ভেতর থেকে জাঙ্কুক বলে ওঠে, আমার রুমে রূপ খসিয়ে পড়া মেয়েদের ঢোকার নিষেধ। আর নিষেধ অবজ্ঞা করার শাস্তি কি হতে পারে সেটা জানতে চাইলে ভেতরে আসতে পারিস। তের তখনই মনে পড়ে ছোটবেলার কথা। তোকে মানা করেছিলাম না সায়নের সাথে খেলবি না? তোর এত বড় সাহস, আমার নিষেধ অবজ্ঞা করলি? ওর পুতুলের সাথে তোর পুতুলের বিয়ে। আজ মেরে তোর হাত দিয়ে রক্ত বের করে ফেলবো, আর সেই রক্ত দিয়ে তোর পুতুলকে রাঙিয়ে বউ সাজাবো। দেখি কত বিয়ে দিতে পারিস। বলে জাঙ্কুক তের হাতে লাগাতার কয়েকটা বাড়ি মারে লাঠি দিয়ে। আর তে ভ্যাভা করে কাঁদতে থাকে। তে আবার স্মৃতি থেকে বেরিয়ে আসে। এই কথাটা মনে পড়তেই সাথে সাথে ঝট করে জাঙ্কুকের দরজাটা লাগিয়ে দিয়ে আবার নিজের রুমে চলে যায়। সকালের একটা বেলা হতেই আবার রোজিকে সাজানো হয়। আর রোজি আবদার করে বসে, তুই আজকে শাড়ি পরেই ছাড়বি, না হলে তোর আজকে খবর আছে। এক প্রকার বাধ্য হয়েই তে শাড়ি পরে নেয়। শাড়ি পরে বের হওয়ার পর থেকে তের মনে হচ্ছে কেউ তাকে খুব কাছ থেকে দেখছে। এমনভাবেই দেখছে মনে হচ্ছে তাকে খুঁটিয়ে খুঁটিয়ে। তে বারবার চারপাশে চোখ বুলিয়েও সেরকম চোখের দেখা পেল না। কিন্তু হঠাৎ এমন মনে হওয়ার কারণ কি? তে পুরো বাড়ি ঘুরে চষে বেরিয়েও জাঙ্কুক ভাইয়ের দেখা পাচ্ছে না। হঠাৎ এমন নাই হয়ে গেল কিভাবে? গেলেন কোথায় উনি? জাঙ্কুককে না পেয়ে চোখগুলো যেমন তাকে খোঁচাচ্ছে তার চেয়ে দ্বিগুণ খোঁচাচ্ছে তার পরনের শাড়ি। মাঝে মাঝে কুচিতে পা লেগে পড়ে যাওয়ার উপক্রম। আশেপাশে তাকাতে তাকাতে সামনে হাঁটতেই কিছু একটার সাথে পা লেগে থপাস করে তে পড়ে যেতে নিলে একটা ছেলে এসে ধরে ফেলে। ওয়াও, চোখ জুড়িয়ে গেল। হোয়াটস ইওর নেম প্রিটি গার্ল? তে তাড়াতাড়ি করে উঠে পড়ে। ছেলেটার হাত তের পেটে। তে ভালো করে চোখ মেলে তাকাতেই ছেলেটি বলে উঠল, আমি সবিন, আপনি প্লিজ হাতটা সরান। অতঃপর তে তাড়াহুড়ো করে সেখান থেকে চলে গেল। এদিকে রোজিকে বিদায় দেওয়া হলো আজ রাতের বেলা। ঘুমের ঘড়ি তের মনে হলো কেউ তার উপর উঠে আসছে। তার পরনের জামাটা কেউ হাত দিয়ে পেটের দিক থেকে জামাটা সরাচ্ছে। তে ঝট করে চোখ খুলতেই মাথা ভর্তি ঝাঁঝরা চুল দেখতে পেল। মাথাটা আস্তে আস্তে নিচের দিকে ঝুঁকে যাচ্ছে। তেকে অবাক করে দিয়ে তের পেটের
ডান পাশটাতে কামড় বসিয়ে দিল। তে চিৎকার করতে নিলে ওর মুখটা চেপে ধরে এক জোড়া চোখ তার দিকে চেয়ে রইল। আমি শাড়ি পরাতে গেলেই তোর কান্না পায়, ব্যথা লাগে, সুসুই লাগে, আর এখন নিজে পেট বের করে শাড়ি পরে ছেলেদের পাগল করে বেড়াচ্ছিস, তাও আমাদের বাড়িতে, আমার ফ্রেন্ড। এই শাস্তি তোকে পেতেই হবে। ব্যথায় তের চোখ বেয়ে পানি গড়িয়ে কানে গিয়ে ঠেকছে। মুখ থেকে হাতটা সরাতে যেতেই তে চাপা স্বরে বলে ওঠে, জাঙ্কুক ভাইয়া। জাঙ্কুকের মুখের জোয়ারের সাথে সাথে হাতটাও শক্ত করে চেপে ধরলো তের গাল দুটো। গালে কি মেখেছিলি? বালুর মতো চিকচিক করছিল। আর ঠোঁটে কি দিয়েছিলি? গোবর মেখেছিলি নাকি? তোর কি মনে হয় এইসব হাবে যাবি মাখলেই ছেলেরা তোর জন্য পাগল হয়ে যাবে? গাদার মতো তোর পিছে পিছে ঘুরঘুর করবে। জাঙ্কুক এমন ভাবে গাল দুটো চেপে ধরেছে যে তে কথা বলার জন্য ঠোঁট দুটো নাড়াতে পারছে না। অনেক কষ্টে ঠোঁট নাড়িয়ে বলতে চাইলো, রোজি জোর চুপ, তোর বাহানা আমি আর শুনতে চাই না। জাঙ্কুক তের উপর থেকে হালকা সরে আসতেই তে উঠে বসে পড়ে। নিজের জামাটা ঠিক করতে নিলেই জাঙ্কুক আবার ওর পেটটা খামচে ধরলো। তের কামড়ের জায়গায় পুনরায় খামচে ধরায় ব্যথায় হালকা কুকড়িয়ে উঠলো তে। নিজের একটা হাত জাঙ্কুকের হাতের উপর চেপে ধরতে জাঙ্কুক বলে উঠলো, সিগারেট খেয়েছিস কখনো? জাঙ্কুকের প্রশ্নে তে মাথা নাড়িয়ে না বলে, এইবার তো দাঁত বসিয়েছি, নেক্সট টাইম এত কষ্ট করব না, জ্বলন্ত সিগারেট লাগিয়ে দেব। জাঙ্কুক তার কথা শেষ করে সেখান থেকে প্রস্থান করলো। তে তার জাঙ্কুক ভাইয়ার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। উফ, আপনি দেখতে কি সুন্দর হয়েছেন জাঙ্কুক ভাইয়া, এটুকুনও দেখায় আমার চোখের জ্বালা বাড়িয়ে দিয়েছেন। আপনার কামড়ের ব্যথার থেকে শতগুণ বেশি ব্যথা করছে চোখে। আপনাকে এত বছর দেখতে না পারার ব্যথা। এভাবে চলে গেলেন কেন আপনি? সকালবেলা তে ঘুম থেকে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে পেটটা বের করে দেখছে। হালকা বেগুনি কালার দাঁতের আকার ধারণ করেছে। ওনার দাঁতগুলো নিশ্চয়ই অনেক সুন্দর, না হলে আমার পেটে এত সুন্দর দাগ হলো কি করে? তুই নাকি রোজির বউ ভাতে যাবি না? বড় আমার কণ্ঠ পেয়ে তে তাড়াতাড়ি জামাটা নামিয়ে পেটটা ঢেকে ফেললো। কে বললো? জাঙ্কুক। জাঙ্কুক ভাইয়াকে কে বললো? তুই তো বলেছিস। ও বললো? আমি কখন? তে কিছু বলতে গিয়েও থেমে গেল। তুই বউ ভাতে যাবে না কেন? রোজিকে আনতে যাবি না? তোমার ছেলে যখন বলেছে আমি যাব না, তাহলে তোমার ছেলেকে জিজ্ঞাসা করো আমি কেন যাব না। তুই কি বলছিস আমি কিছুই বুঝতে পারছি না। আমিও বুঝছি না বড় আম্মু। তে এক রাশ বিরক্তি নিয়ে ওয়াশরুমের দরজাটা আটকিয়ে মনের সুখে দাঁত ব্রাশ করতে লাগলো। নাস্তার টেবিলে বসতেই বড় আব্বুর প্রশ্নের মুখোমুখি হলো তে। তোর নাকি শরীর খারাপ, পেটে ব্যথা, মাথা ব্যথা? কে বললো বড় আব্বু? জাঙ্কুক বলেছে। কাল রাতে তুই নাকি ওর কাছে গিয়ে ঔষধ এনেছিস? তে সামনাসামনি বসে রয়েছে জাঙ্কুক। বড় আব্বুর কথা শুনে চোখটা সরিয়ে নিয়ে জাঙ্কুকের দিকে তাকালো। এমন একটা ভাব যেন সে কিছুই জানে না। এত বড় মিথ্যা উনি কিভাবে বললো? আমি কখন ওনার থেকে ঔষধ চাইলাম? উল্টা উনিই তো। কিরে চুপ করে গেলি যে? তোর কি বেশি শরীর খারাপ? রোজি তো তোর জন্য বসে অপেক্ষা করে আছে। ও বলল তুই না গেলে ও আসবে না। এটাও কি জাঙ্কুক ভাইয়া বলেছে? জাঙ্কুক বলতে যাবে কেন? রোজি একটু আগে ফোন করে বলল। ও জাঙ্কুকের মানা আর রোজির অভিমানের মাঝে পরে তের অবস্থা নাজেহাল হওয়ার মতো। সে একটা মানুষ হয়ে দুজনের কথা রাখবে কিভাবে? আর জাঙ্কুক ভাইয়ের বা কি হলো? হঠাৎ সবাইকে বলে বেড়াচ্ছে আমি কেন যাব না। আমি তো ওনাকে এ কথা বলিনি। তাহলে এইদিকে বড় আম্মু একটু পর পর তাড়া দিচ্ছে রেডি হওয়ার জন্য। আর আম্মু তো পারলে আমাকে এভাবেই কোলে নিয়ে চলে যায় গাড়িতে। আব্বু তুমিও পিছনে বসছো, তাহলে সামনে কে বসবে? তে আসছে, ওকে বসাবি। তেও যাবে নাকি? জাঙ্কুকের বাবার উত্তর দেওয়ার আগেই তে গুটিসুটি পায়ে এগিয়ে আসলো। জাঙ্কুক তের দিকে না তাকিয়ে গাড়িতে বসে পড়লো। জাঙ্কুকের দিকে তাকিয়ে তের গলা শুকিয়ে কাঠ হয়ে আসলো। এবার তো আমি পেট বের করে শাড়ি পরিনি, আর ঠোঁটে লিপস্টিকও দিইনি, গালে পাউডারও মাখিনি, চোখে কাজল দিইনি, তবুও কেন ওনার মুখে রাগ দেখতে পাচ্ছি? শুধু ওনার কথা শুনলেই হবে? আমার তো এ বাসায় সবার কথাই রাখতে হবে। উনি এমন কেন? আসার পর থেকে মুখটাকে এমন করে রেখেছে, মুখটা থেকে একটু হাসি আনা যায় না? তারপর ওই বাড়িতে যাওয়ার পর সবিন তের পেছনে পড়ে রইল। আমি তো ভেবেছিলাম আপনি মেকআপ সুন্দরী, কিন্তু আজ আপনার ন্যাচারাল লুক সেটা মিথ্যে প্রমাণ করে দিল। আপনাকে যত দেখছি আমি ততই মুগ্ধ হচ্ছি। কাল ওভাবে পালালেন কেন? আপনি কি জানেন আপনার সাথে কথা বলার পর রাতে আমার চোখে আর ঘুমই আসেনি। তে শুধু ঠোঁট দুটো চেপে শুনে যাচ্ছে কথাগুলো।
রোজিকে নিয়ে বাড়ি ফেরার সময় জাঙ্কুকের পাশে বসা সাহস হলো না তের। মনে হয়েছে এবার তার পাশে বসলে তাকে চোখ দিয়ে গিলে খাবে। বাসায় এসে তের সবার আগে নিজের জামাটা চেঞ্জ করবে, যেই না জামাটা দু হাতে ধরে উপরে তুলেছে অমনি দরজা আটকানোর শব্দ পেল তে। জামাটা ছেড়ে দিয়ে অবাক হয়ে বলল, আপনি? জাঙ্কুক দরজাটা আটকিয়ে তের দিকে এগিয়ে আসতে আসতে বলল, আমি নিষেধ করার পরও তুই রোজের শ্বশুর বাড়ি গেলি কেন? বড় আব্বু, খুব কথা শোনার মেয়ে হয়ে গেছিস তাই না? আমাকে মিথ্যা প্রমাণ করে দিয়ে ধেই ধেই করে আব্বুর কথা শুনে ভালো মেশাচ্ছিস। তে কি বলবে বুঝতে পারছিল না এই মুহূর্তে। জাঙ্কুকের দিকে তাকিয়ে থাকাও তার জন্য কষ্টকর হয়ে গেল। মাথা নিচু করে মাটিতে তাকাতেই জাঙ্কুকের হাত এসে তের চুলগুলো মুঠোতে আটকে নিল। আমি তোর অপরিচিত কেউ না জাঙ্কুক ভাইয়া, লাগছে প্লিজ। তোর এই চুল আমি ছিঁড়ে ফেলবো, জানিস তো চুলের কেজি কত? তে শুধু মুখ থেকে শেষ কথাটা বের করলো, জাঙ্কুক ভাইয়া। তারপর ঢলে পড়লো জাঙ্কুকের বুকে। মাঝ রাতে তে জাগনা পেল। তাড়াতাড়ি বিছানা থেকে নেমে লাইটটা জ্বালিয়ে নিল। আয়নার সামনে দাঁড়িয়ে খুঁটিয়ে খুঁটিয়ে নিজের চুল দেখছে। চুল তো যেমন ছিল তেমনই আছে। তাহলে কি আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখছিলাম? কিন্তু মন তো বলছে স্বপ্ন নয়। ঘরের দিকে তাকাতে দেখতে পেল 3:36, মধ্যরাত হয়ে গেছে। যদি সেরকম কিছু হয়ে থাকে, জাঙ্কুক ভাইয়া যেমন রাগী মানুষ, আমাকে ছেড়ে দেওয়ার কথা না। তে নিচে ঠোঁটটা কামড়াতে কামড়াতে পুরো রুমে চোখ বোলালো। আর আমি বিছানায় কিভাবে এলাম? আমার গায়ে তো চাদরটাও টানা ছিল। কিছু সময়ের মধ্যে বুঝতে পারলো স্বপ্ন ছিল না এগুলো। কিন্তু উনি কিছু করলেন না কেন? আর বেশি কিছু ভাবতে পারলো না। বিছানায় পুনরায় শোয়ার ব্যবস্থা করতেই মনটা বলে উঠল, তে তোর জাঙ্কুক ভাইয়া তো এখন গভীর ঘুমে। মন ভরে একটু দেখে নিবি না? ঘুমন্ত চেহারা দেখার সুযোগটাকে পায়ে মারিয়ে দিবি। তে জাঙ্কুকের দরজাটা শব্দহীন ভাবে খোলার চেষ্টা করলো। গিয়ে দেখলো জাঙ্কুক খাতা গায়ে দিয়ে ঘুমিয়ে আছে, মুখটা ঢাকা। তে একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে উল্টো ঘুরে হাঁটা ধরতে জাঙ্কুক বলে উঠল, পাটা টিপে দে তো। তোর চুল মুঠো করে ধরতে গিয়ে আমার সব শক্তি খরচ হয়ে গিয়েছে, আর পাটাও ব্যথা করছে। জাঙ্কুকের কণ্ঠ শুনে তে আবার ধপ করে পেছনে ঘুরে দাঁড়ালো। কিন্তু উনি তো সেই আগের মতোই মুখ ঢেকে শুয়ে আছে। তাহলে কথা বলছে কি? আমি কি ভুল শুনলাম? তের ভাবনার মাঝেই হামি পেয়ে গেল। এত বড় করে কেউ হামি দেয়? মনে তো হচ্ছে তুই আস্ত গরুর মাথা খাওয়ার জন্য হা করছিস। আর ওখানে দাঁড়িয়ে আছিস কেন? বললাম না পা টিপে দিতে। জাঙ্কুকের কথা মতো তে মুখটা কালো করে জাঙ্কুকের পা টিপে দিতে লাগলো। হঠাৎই জাঙ্কুক বলে উঠল, আমার পায়ের নিচের চাদরটা তোল। দেখ, নিচে একটা কাগজ ভাঁজ করে রাখা আছে, ওটা খুলে পড়তো। জাঙ্কুকের কথা মতো তে কাগজটা বের করে পড়তে লাগলো। পড়তে পড়তেই বুঝতে পারলো এটা প্রেমপত্র, যেটা সবিন তের জন্য পাঠিয়েছে। প্রেমপত্রটা পড়ার মধ্যে জাঙ্কুক বলে উঠল, এত মন দিয়ে পড়ছিস যেন এই প্রথম লাভ লেটার পেলি। লাভ লেটার বলে ভুল হবে, যেন রাষ্ট্রপতির হাত থেকে শুভেচ্ছা বার্তা পেলি। কাগজটা উল্টিয়ে নিচের দিকে কয়েকটা লাইন আছে, ওইটা পড়। জাঙ্কুকের কথা মতো সেগুলো পড়তেই তে শৈলের লোম দাঁড়িয়ে গেল। সেখানে লেখা, আমি কালই আমার বাবা মাকে নিয়ে তোমার বাবা মায়ের সাথে দেখা করে সব পাকাপাকি করব। তোমার মত থাকলে কালই কবুল বলে কাবিন করে ফেলবো। তোমার ওই ঠোঁটের কোণের তিলটা ছুঁতে না পেরে আমার হাতটা অবশ হয়ে গেছে, আর সাথে সাথে আমার হৃদয়টাও। এভাবে আর একদিন কাটালে আমার হৃদস্পন্দন অফ হয়ে যাবে, আর আমি কম্পহীন হৃদয় নিয়ে মারা যাব। তুমি কি আমার দ্বিতীয় জীবনটা দান করবে? ইতি, তোমার সবিন। তে নামটা পড়ার আগেই জাঙ্কুক কম্বলটা সহ তেকে বিছানার সাথে চেপে ধরলো।
ঠোঁটের দাগটা দেখে মিলিয়ে গেছে। দাগ ভ্যানিশ করার মলম লাগিয়েছিলি নাকি? তোর কি মনে হয়েছিল আমার নামে নালিশ করেছিলি তাই তোকে কামড়ে দিয়েছিলাম? তে বিস্মিত চোখে জাঙ্কুকের দিকে তাকিয়ে রইল। জাঙ্কুক নিজের ডান হাতের বৃদ্ধা আঙ্গুলটি দিয়ে তের ঠোঁটের বা পাশে ঘেঁষে থাকা লাল তীরটায় স্পর্শ করতে করতে বলল, এইটা যাতে আমি ছাড়া কেউ দেখতে না পারে, কেউ ছুতে না পারে সে ব্যবস্থা করতে চেয়েছিলাম, কিন্তু মুহূর্তেই জাঙ্কুকের চোখ মুখ লাল হয়ে যায়। তে ভয়ে চোখ বন্ধ করে ফেলল। জাঙ্কুক ভাইয়া, খুব ভয় লাগছে, আমি রুমে যাব। কেন? আমার রুমে থাকতে তোর বুঝি কষ্ট হচ্ছে? জাঙ্কুক ভাইয়া প্লিজ। তেকে কথা বলার সুযোগ না দিয়ে জাঙ্কুক ওর ঠোঁট কামড়ে ধরলো। ব্যথাতে ছটফট করতে লাগলো। তাতে জাঙ্কুকের প্রতিক্রিয়া বেঁকে বসলো। তেকে আরো শক্ত করে চেপে ধরে ওর ঠোঁট থেকে বের হওয়া রক্ত চুষে নিল। জাঙ্কুকের টেনে নেওয়া এক একটা নিঃশ্বাস তের হৃৎপিণ্ডটা বের করে দিচ্ছে। সবকিছুকে অগ্রাহ্য করে তের ইচ্ছে হলো জাঙ্কুকের গরম নিঃশ্বাসে নিজেকে ডুবিয়ে দিতে। নিজের ভালোবাসায় মাখা হাতটা জাঙ্কুকের চুলে ডুবিয়ে দিতে জাঙ্কুক তেকে ছেড়ে দিল। তের উপর থেকে সরে পুনরায় কম্বলটা মুড়ি দিতে দিতে চিৎকার করে বলে উঠল, বেরিয়ে যা আমার রুম থেকে। তোকে যেন আমার রুমে আর কখনো আসতে না দেখি, তাহলে জাঙ্কুকের না জানা চেহারাটাও তোর জানা হয়ে যাবে। আর সেটা কত ভয়ঙ্কর হতে পারে তুই কল্পনায় ভাবতে পারবি না। তে ঘটনার আশঙ্কিকতা ভেঙে নিজেকে গুটিয়ে নিয়ে রুম থেকে চলে গেল। নিজের রুমে গিয়ে ফোপাতে ফোপাতে বলে উঠল, এত কিসের রাগ আপনার? কিসের প্রতিশোধ নিচ্ছেন আপনি? যখনই মনে হচ্ছে আপনি আমাকে ভালোবেসে কাছে টেনে নিচ্ছেন, ঠিক তখনই আপনি ঝড়ের গতিতে আমাকে দূরে ঠেলে দিচ্ছেন। আবার যখনই মনে হচ্ছে আমি হয়তো কখনোই আপনার কাছে পৌঁছাতে পারবো না, তখনই আপনি নিজে এসে আমাকে কাছে টেনে নিচ্ছেন। এই কোন দোটানায় ফেলে রেখেছেন আমাকে? আপনি আসলে কি চাচ্ছেন? আপনার ব্যবহার আমাকে খুব জ্বালাচ্ছে। আপনি কি এই জ্বালা থেকে আমাকে মুক্তি দিবেন না? মুহূর্তে ঠোঁটে ব্যথারা চড়া দিয়ে উঠল। উফ, এত কেন ব্যথা করছে? সামান্য কামড়ে কি আমার মরণ হবে? ওনার যদি সামান্য কামড়ে সহ্য করতে না পারি, তাহলে কিসের ভালোবাসলাম আমি? সকালবেলা আয়নার সামনে দাঁড়িয়ে তে ভয়ে শিউরে উঠল। তার চিকন ঠোঁট দুটো আলোর মতো ফুলে ফেপে উঠেছে। ইস, কি বিশ্রী দেখাচ্ছে আমায়। আমি এভাবে জাঙ্কুক ভাইয়ের সামনে যাব কিভাবে? শেষে যদি বলে এত বড় হয়েছিস অথচ সামান্য কামড়ও সহ্য করতে পারিস না। ঠোঁটে হাত বোলাতে বোলাতে তে কাল রাতের ঘটে যাওয়া ঘটনায় হেসে ফেলল। আমি আপনার রুমের সামনে যাওয়ার সাহস পাই না, আর আপনি খুব বেশি নির্লজ্জ। আপনার কি মনে হয় না আপনার রেখে যাওয়া সেই ছোট্টতে এখন আর ছোট্টটি নেই? তার মধ্যে অনেক পরিবর্তন এসেছে। শুধু শৈলের বেহিক না, তার ভেতরের অনুভূতিরাও যে এখন কথা বলে। এরই মধ্যে সবিন সহ তার পরিবার চলে এলো, সবার সাথে পরিচয় করিয়ে দিল। এতক্ষণে মা বাবার আসার কারণও সবাই জেনে ফেলেছে, কিন্তু এই ব্যাপারে তের মতামত সব থেকে বেশি প্রয়োজন বলে মনে করলো তের বড় আব্বু। আঙ্কেল, আপনি ঠিকই বলেছেন, আমিও চাই তের মত নিয়ে শুভ কাজ হোক। আমি কি ওর সাথে একটু আলাদাভাবে কথা বলতে পারি? সম্মতি পেয়ে সবিন তেকে নিয়ে ওর রুমে চলে আসলো। তে, আমার মনের কথা চিঠিতে সব বলে দিয়েছি, আর জাঙ্কুক হয়তো তোমাকে চিঠিটাও দিয়ে দিয়েছে। চিঠিটা জাঙ্কুকের হাতে পাঠিয়েছি বলে তুমি রাগ করেনি তো? আর তোমার ঠোঁটে কি হয়েছে? তের ইচ্ছে হলো সবিন যে হাতে চিঠিটা জাঙ্কুককে দিয়েছে সেই হাতটা কেটে টুকরো টুকরো করে ওর প্যান্টের ভেতর ভরে দিতে। সবিনের হাতের দিকে তাকাতেই তে অবাক হয়ে বলল, আপনার হাতে কি হয়েছে? ব্যান্ডেজ করা কেন? কি যে হয়েছে আমি নিজেও জানি না। রাতে জাঙ্কুকের সাথে গল্প করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম। সকালে উঠে দেখি হাতে ব্যান্ডেজ। জাঙ্কুককে জিজ্ঞাসা করে বলল, রাতে ঘুমের ঘরে নাকি তেলাপোকা হাত ফুটো করে রক্ত খাচ্ছিল, তাই ব্যান্ডেজ করে দিয়েছে ও। আচ্ছা তে, তেলাপোকারা কি মানুষের রক্ত চুষে খায়? তে আর কিছু ভাবতে পারছে না। মাথাটা কেমন ফন ফন করছে, মনে হচ্ছে মৌমাছিরা দল বেঁধে তার মাথায় মৌচাক বসানোর প্ল্যান করছে। সবিনকে রুমে রেখেই ও বেরিয়ে আসে। সবার ডাক অগ্রাহ্য করে সিঁড়ি বেয়ে ছাদে চলে আসে। কিছুক্ষণ পর বের হতে গেলেই তে বুঝতে পারলো দরজাটা খুলছে না। বারবার সিটকানি নাড়িয়ে চাড়িয়ে যখন দরজা খুলতে পারলো না, ভয়ে তের গলা শুকিয়ে এলো। চিৎকার করে আম্মুকে ডাকছে, দরজা বাড়ি দিচ্ছে। দরজার ওপাশ থেকে একটা কণ্ঠ ভেসে উঠলো। গলা ভেঙে চিল্লালেও কেউ শুনতে পারবে না।
জাঙ্কুক ভাইয়া, আপনি তো জানেন আমি অন্ধকারকে ভয় পাই, দরজাটা খুলুন না প্লিজ। এমন করছেন কেন? চল একটা গেম খেলি। যদি তুই বের করতে পারিস তোকে আমি কেন অন্ধকারে বন্দি করে রেখেছি তাহলে ছেড়ে দিব। এখন তুই ঠিক কর, তুই শাস্তির সময়টা কতটা নিবি আমি জানি না, আপনি নিন। তার আগে আমাকে বের হতে দিন জাঙ্কুক ভাইয়া, আমার খুব ভয় লাগছে। ভয়কে জয় করতে শিখ আর শাস্তির কারণটা খুঁজে বের কর। আমার ঘুম ঘুম পাচ্ছে, বেশি লেট করলে কিন্তু আমি ঘুমিয়ে যেতে পারি, আর যদি ঘুমিয়ে যাই তাহলে সে ঘুম কখন ভাঙে আমার জানা নেই। তের চিৎকারে জাঙ্কুক এক প্রকার বিরক্ত হয়ে দরজাটা খুলে দিল। তারপর তের হাত ধরে টানতে টানতে নিজের রুমের দিকে এগিয়ে নিয়ে গেল। এদিকে তের হাতের চুড়িগুলো ভেঙে পায়ের নিচে পড়ে পা থেকে রক্ত বের হচ্ছে, সেদিকে জাঙ্কুকের কোনো খেয়ালই নেই। তে কান্না জড়িত কণ্ঠে বলে উঠল, জাঙ্কুক ভাইয়া আমার পা, রক্ত বের হচ্ছে। জাঙ্কুক এবার তের পা থেকে চোখ সরিয়ে ওকে করে তুলে নিল। জাঙ্কুক এভাবে নেওয়ায় তে কান্না থামিয়ে জাঙ্কুকের দিকে তাকিয়ে খিলখিলিয়ে হাসতে হাসতে বলল, জাঙ্কুক ভাইয়া পেটে শুশুই লাগছে। জাঙ্কুক কপাল কুঁচকিয়ে তের পেটের দিকে তাকিয়ে বুঝতে পারলো অন্য মনস্কতায় তেকে কোলে নেওয়ার সময় ওর জামাটা ভাঁজ হয়ে পেটের এক পাশ থেকে সরে রয়েছে, আর জাঙ্কুকের হাতের আঙুলগুলো ওর পেটে চেপে বসেছে। জাঙ্কুক একটা ধমক দিয়ে বলল, এত হাসছিস কেন? তোকে আমি হাসতে বলছি? সুরসুরি লাগছে তো। জাঙ্কুক তেকে কোল থেকে নামিয়ে আবার হাঁটিয়ে হাঁটিয়ে নেমে একটা খুপটি ঘরে তেকে ঢুকালো, তারপর দরজাটা লাগিয়ে দিল। তে চিৎকার করে ডাকতে লাগলো, জাঙ্কুক ভাইয়া বিশ্বাস করো আমি সবিনকে নিয়ে রুমে আসিনি, বড় আব্বু বলেছে দেখি সবিন আমাকে নিয়ে রুমে এসেছিল, আর দরজা তো লাগানো ছিল না, দরজা ভিড়িয়ে দিয়েছিলাম। আমি কিচ্ছু করিনি, সত্যি বলছি, এই নাক ছুঁয়ে বলছি, দরজা খুলে দিন না প্লিজ। এদিকে জাঙ্কুক সেখান থেকে চলে যায়। ফোনের রিংটংয়ে জাঙ্কুকের তন্দ্রা ভাঙে। ঘুম ঘুম চোখে ফোনটা কানে নিতে ওর বাবা বলে ওঠে, আমরা জামে আটকে পড়েছি, তাই আসতে লেট হয়েছে। তুই কি বাসায় একা নাকি বাহিরে? বাহিরে থাকলে এক্ষুনি বাসায় চলে যা, তে একা বাসায় অনেক রাত হয়ে গেছে, নিশ্চয়ই খুব ভয় পাচ্ছে। জাঙ্কুক ফোনটা রেখে তাকিয়ে দেখলো 10টা বেজে 57 মিনিট। ফোনটা পাশে রেখে জাঙ্কুক আবার চোখটা বন্ধ করতে লাফ দিয়ে উঠে বসে পড়ে। চারপাশে তাকাতেই মনে পড়ে তের কথা। আসলে তেকে দেখে যাওয়ার পর তারপর সবাই একটু কাজে বাহিরে চলে যায়, আর তে বাসায় একাই থেকে যায়। আবার গল্পে ফিরে আসি। জাঙ্কুক তড়িঘড়ি করে ওই রুমের দরজা খুলতে দেখতে পায় তে নিচে পড়ে আছে। তের যখন ঘুম ভাঙে তখন দেখতে পায় সেই নিজের রুমে, আর তার মা তার পাশেই বসে আছে। কি রে, তুই তো এত তাড়াতাড়ি ঘুমাস না, তাহলে এত তাড়াতাড়ি ঘুমিয়েছিলি? রাতে খেয়েছিস কিছু? রাত তখন 12টারও বেশি। হাজার চেষ্টা করেও ঘুমকে বশ করতে পারলো না তে। তে শুয়ে কিছুতেই শান্তি পাচ্ছে না, শুধু মনে হচ্ছে তাকে কেউ শুয়ে দিচ্ছে। ঘুমের ঘরে বারবার নড়ে চড়ে উঠছে। এই পাশাপাশ করেও যখন শান্তি পেল না, উঠে বসতে মনে হলো তার পাশে কেউ বসে আছে। পাশে মুখটা বাঁকাতেই তে অস্পষ্ট কণ্ঠে বলে উঠল, জাঙ্কুক ভাইয়া। জাঙ্কুক এতক্ষণ বসে থাকলেও তেকে উঠতে দেখে তের পাশে শুয়ে শুয়ে বলল, আমার অনেক শীত লাগছে তে, কাঁথাটা গায়ে জড়িয়ে দিত। তে নিজের শরীরের কাঁথাটা জাঙ্কুকের গায়ে দিতে নিলেই জাঙ্কুক বলে উঠল, আমি তোর গায়েরটা কেন নিব? আমি কারো গায়ের কাঁথা গায়ে দিই না। জাঙ্কুকের কথায় তে চিন্তায় পড়ে গেল, কারণ তার রুমে শুধু একটাই কাঁথা, আর কোনো কাঁথা নেই। এইদিকে জাঙ্কুক ধমকে সরে বলে উঠল, কি হলো, এখনো দেখছিস না যে? তুই কি চাস আমি শীতে কাঁপতে কাঁপতে মরে যাই? আমি মরে গেলে তো তুই বাঁচিস, তাই না? তে বিছানায় নিজের কাঁথাটা ছাড়া আর কোনো কাঁথা নাই দেখে বিছানা ছেড়ে রুম থেকে বের হতে নিলে জাঙ্কুক ডেকে বলল, এই মাঝরাতে কোথায় যাচ্ছিস তুই? আম্মুর কাছে। আপনার জন্য? রাত কয়টা বাজে দেখেছিস? এখন তুই কাকিমাকে ঘুম থেকে ডেকে তুলবি? ওনারা কি তোর মতো হাওয়া খেতে খেতে নেচে বেড়ায়? কাঁথা আনতে হবে না। তোর কাণ্ড কারখানায় আমার শীত চলে গেছে। যা আমার জন্য কফি বানিয়ে নিয়ে আয়, আমার এখন কফি খেতে ইচ্ছে করছে। তে গুনগুন করতে করতে কফি বানাচ্ছে। তের মনে হলো এই প্রথম তার কফি বানাতে এত ভালো লাগছে, কিন্তু কেন? জাঙ্কুক ভাইয়ের জন্য বানাচ্ছে তাই। তে খুব মনোযোগ সহকারে কফি বানিয়ে বারবার চেক করে নিল কোনো কিছু কম পড়ে গেল না তো। হাতে কফি নিয়ে রুমে ঢুকতেই জাঙ্কুক বলে উঠল, তুই কি রেস্টুরেন্ট খুলে বসেছিস? একটা কফির জন্য আমাকে 1 ঘন্টা ওয়েট করিয়ে রাখলি। তে সরি বলে জাঙ্কুককে কফিটা এগিয়ে দিল। জাঙ্কুক কফিটা নিচে ফেলে দিল, এমন কফি আমার চাই না। তে
ছলো ছলো নয়নে জাঙ্কুকের দিকে তাকিয়ে রইল। এভাবে হ্যাপলার মতো তাকিয়ে কি দেখছিস? যা এক্ষুনি 5 মিনিটের মধ্যে 2 কাপ চা বানিয়ে নিয়ে আসবি। 2 কাপ কেন? আমি কত কাপ চা খাবো, কেন খাবো সেটাও তোকে বিশ্লেষণ করে বলতে হবে? তুই কি বড় বিশ্লেষক হয়ে গেছিস? জাঙ্কুকের বাকি কথা শোনার সময় না নিয়ে তে বেরিয়ে পড়লো রান্নাঘরের দিকে। আপনি সবসময় আমার সাথে এভাবে কথা বলেন কেন? আমি তো আপনার সব কথা শোনার চেষ্টা করি। একটু ভালো করে বললে কি হয়? এত রাগ দেখিয়ে কথা বলেন কেন? আমার যে আপনার প্রত্যেকটা কথায় খুব বেশি কষ্ট হয়। তে তাড়াহুড়ো করে চা বানাতে লাগলো। চা কাপে ঢালতে গিয়ে ছিটকে নিজের হাতে পড়ে গেল। না চাইতেও মুখ দিয়ে শব্দ বের হয়ে আসলো। তে সেদিকে ভ্রুক্ষেপ করলো না, তড়িঘড়ি করে কাপে চা ঢেলে নিয়ে উল্টো ঘুরতে জাঙ্কুকের সাথে ধাক্কা খেলো। চা খেতে চেয়েছি বলে গরম চায়ের ছাঁকা খাওয়াবি নিজের হাতে? তোর মনে এত কটুক্তি ছিল তা তো জানতাম না। দিনে দিনে তোর এত অধঃপতন হচ্ছে। কাকা কাকিমা তোকে এই শিক্ষা দিচ্ছে? আমি ইচ্ছে করে বাকি কথা আর বলতে পারলো না। জাঙ্কুক তের মুখখানা চেপে ধরলো। এখন আমার মুখে মুখে তর্ক করাও শিখে গেছিস? খুব বড় হয়ে গেছিস তাই না? জাঙ্কুক তের মুখ অমন করে চেপে ধরে হালকা উঁচু ধরতে তে ভয়ে চোখ বন্ধ করে ফেললো। তের এমন ভয়ার্ত চেহারায় জাঙ্কুক মুচকি হেসে ফেলে। তের কোমরটা বা হাতে জড়িয়ে তেকে নিজের একটু কাছে টেনে নিয়ে বলল, আমার খাওয়ার শখ মিটে গেছে। বলেই জাঙ্কুক তেকে ছেড়ে দেয়। তারপর নিজের রুমের দিকে পা বাড়ায়। পরের দিন তে খাতা কলম নিয়ে বসেছে। ছবি আঁকা নিজের তেমন একটা পছন্দ না হলেও কেন জানি হঠাৎ করে নিজের জাঙ্কুক ভাইয়ের হাসি মুখটা এঁকে দেখতে ইচ্ছে হলো। বাস্তবে জাঙ্কুকের হাসি মাখা মুখটা তের চোখ ছুঁতে না পারলেও পেন্সিল দিয়ে ছুঁতে চাইলো। অনেক কষ্টে 2 ঘন্টা ধরে ছবি আর্ট করলো। জাঙ্কুকের পাশে একটা মেয়েকে আঁকছিল। ঠিক তখনই জাঙ্কুক পিছন থেকে এসে ছো মেরে তের খাতাটা নিয়ে নিল। তোর বর কি পাটকাঠি দিয়ে বানানো? তুই নিজে বানিয়েছিস? আর এই পাশের মেয়েটাকে তোর বরের 2 নাম্বার বউ? না, 1 নাম্বার বউ। জাঙ্কুক খাতা থেকে চোখ সরিয়ে তের দিকে তাকিয়ে বলল, তাই কিভাবে বুঝলি এটা 1 নাম্বার বউ? জানি না। তে সেখান থেকে দৌড়ে চলে আসলো। জাঙ্কুক ভাইয়া এগুলো কি বললো? বর বউ? আমি তো জাঙ্কুক ভাইয়া আর আমাকে আঁকছিলাম। তাহলে কি জাঙ্কুক ভাইয়া বর আর আমি? তে নিজের হাত দিয়ে লজ্জায় মুখ ঢেকে ফেললো। আমি জাঙ্কুক ভাইয়ের বউ? উইল ইউ ম্যারি মি? পিছন থেকে এক পুরুষালী কণ্ঠস্বর ভেসে এলো তের কানে। তে পেছনে তাকাতে দেখতে পেল সবিনকে। কি হলো? কিছু তো বলো। আমি খুবই নার্ভাস ফিল করছি। তোমার কণ্ঠ শোনার জন্য আমার কান দুটো কাঁপছে। কিছু তো বলো প্লিজ। আপনি কি পাগল? কেউ দেখার আগে এক্ষুনি বাসা থেকে বের হয়ে যান। নিজে তো মরবেন, সাথে আমাকেও মারবেন। এত অল্প বয়সে আমি মরতে চাই না। আমার এখনো অনেক কিছু জানার আছে। কতই বা বয়স আমার, তাড়াতাড়ি চলে যান। সবিনকে কথা শোনাতে শোনাতে বারবার আশেপাশে তাকাচ্ছিল তে। আল্লাহ, জাঙ্কুক ভাইয়া যদি একবার দেখে ফেলে আজকে আমাকে সিঁড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলিয়ে দেবে, আর আমিও গড়িয়ে গড়িয়ে মৃত্যুর দিকে পতিত হব। কি ভয়ঙ্কর হবে ব্যাপারটা। আর সবিনের কি হবে? দেখা যাবে উনি একটা কেচি নিয়ে এসে ওনার পেট কেটে সিজার করে দিয়েছে। তখন ওনাকে কেমন লাগবে? সবিন তের হাত দুটো নিজের আয়ত্তে নিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে হাত দুটো চেপে ধরে বলল, কিচ্ছু হবে না। তুমি এত ভয় পাচ্ছ কেন? আমি তো আছি। এই বাসার সবার মত আছে। জাস্ট তুমি হ্যাঁ বলো, দেখবে আজ রাতেই তোমাকে বিয়ে। হাত ছাড়েন বলছি। কি সব উল্টো পাল্টা বলছেন? আর সবার মত আপনি কখন নিলেন? জাঙ্কুক ভাইয়ের মত নিয়েছেন? উফ, আমি তো ভাবতেই পারছি না আপনার এত সাহস কিভাবে হলো। সবিন আচমকাই তেকে টেনে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। দিয়ে নিজেকে ছাড়াতে গিয়ে ওর চোখ ঠেকলো জাঙ্কুকের উপর। সিঁড়ির শুরুর দিকটায় দাঁড়িয়ে আছে, হাত দুটো পরনের ট্রাউজারের পকেটে। চোখ মুখ সবকিছু স্বাভাবিক থাকলেও তে বুঝতে পারলো এই স্বাভাবিকের পেছনে অন্য কিছু বয়ে আসছে। জাঙ্কুক তার পায়ের দ্বারা এক এক করে সিঁড়ি বেয়ে আসছে। চোখের সম্পূর্ণ চাহনি তের দিকে। হয়তো জাঙ্কুককে না দেখতে পেলে এতক্ষণে তে নিজেকে সবিনের কাছ থেকে ছাড়িয়ে ফেলতো, কিন্তু জাঙ্কুকের শেষ স্বাভাবিক চাহনি যেন তেকে বশ করে ফেলেছে। চোখের পলকটা ফেলার শক্তিও হারিয়ে ফেলেছে। তাহলে নিজেকে কিভাবে ছাড়াবে তে? এভাবে চুপ করে থেকো না প্লিজ। তোমার নিঃশব্দের মাঝে আমি তোমার নিঃশ্বাসের শব্দে হারিয়ে যাচ্ছি। তুমি আমাকে আর কত নেশা ধরাবে? তেকে ছাড় সবিন। তেকে ছেড়ে দিল সবিন। জাঙ্কুক তুই যা, বাসায় যা। আমি তো মাত্রই আসলাম, আর তুই তো জানিসই আমি এই বাসায় কেন আসি। কিছুক্ষণের জন্য আমাদেরকে একা ছেড়ে দে। আমি তের সাথে কথা শেষ করেই তোর সাথে দেখা করব।
জাঙ্কুক গলাটা স্বাভাবিক রেখেই শোভিনকে বলল, আমি বলছি এখন বাসায় যেতে। আরে তুই হঠাৎ বাসায় যাওয়া আসা নিয়ে পড়লি কেন? শোভিনের কথা শেষ করার আগেই গালে ঠাস করে চড় বসিয়ে দিল জাঙ্কুক। শোভিনের কলাটা চেপে ধরে টানতে টানতে নিচে নিয়ে আসছে। জাঙ্কুকের এমন ভয়ঙ্কর চেহারায় তে কেঁপে ওঠে, কিন্তু এই ভয়কে ফেলে তে দৌড়ে এসে জাঙ্কুকের হাত থেকে শোভিনকে বাঁচানোর চেষ্টায় বলে ওঠে, ছাড়ুন ওনাকে, উনি ব্যথা পাচ্ছে। তে জাঙ্কুকের হাত দুটো আলাদা করতে গেলে জাঙ্কুক ঠাস করে একটা চড় বসিয়ে দেয় তের গালে। জাঙ্কুকের থাপড়ের গতি তেকে ছিটকে ফেলে দেয়ালের কাছে। শোভিনকে টানতে টানতে মেইন দরজায় নিয়ে আসে জাঙ্কুক ধাক্কা দিয়ে বের হতে বলে, শুধু বন্ধুত্বের খাতিরে বেঁচে গেলি, তোকে যেন কখনো আমার বাড়ির আশেপাশের রাস্তাটাতেও না দেখি। জাঙ্কুক দরজা আটকা দিয়ে ওর বাবা মা ছুটে এসে বলল, কি হয়েছিল জাঙ্কুক? কেমন জানি শব্দ পেলাম, তেকে দেখলাম কাঁদতে কাঁদতে রুমে চলে গেল। আর তোকে এমন দেখাচ্ছে কেন? একটা পাগলা কুত্তা ঢুকে গিয়েছিল আম্মু, তেকে কামড়াতে চেয়েছিল, তাই ও ভয় কেঁদে ফেলেছে। তোমরা তো জানোই ও কত ভীতু। রাতে তে না ঘুমিয়ে দরজা আটকিয়েছিল, এদিকে জাঙ্কুকও কিচ্ছু খায়নি। রাতে বেশ কয়েকবার জাঙ্কুক তে রুমের সামনে এসে দরজা নক করেছে, কিন্তু তে আর দরজা খুলেনি। সকাল সকাল ঘুম থেকে উঠে কলেজের ড্রেস পরে নিল তে। নিজেকে ঠিকঠাক মতো গুছিয়ে ব্যাগটা কাঁধে নিতে নিতে রুম থেকে বের হতে জাঙ্কুকের চোখে চোখ পড়ে। ড্রয়িং রুমে টিভি ছেড়ে বসে থাকলো, এখন তার মাথাটা উল্টো করে তের দিকে ঘোরানো। আমাকে এক গ্লাস পানি দিয়ে যেত তে। তে জুতোয় পা ঢোকাতে ঢোকাতে ভাবলো, পানি দিবে নাকি দিবে না। শুনেছি কেউ পানি চাইলে না করতে নেই, এমনকি শত্রুরা পানি চাইলেও দিতে হয়। আর জাঙ্কুক ভাইয়া তো আমার ভালোবাসা। তে জুতো থেকে পা বের করে হাঁটা ধরতেই মন পাল্টে গেল। তৃষ্ণার্ত মানুষ পানি চাইলে না করতে নেই, কিন্তু আপনি তো তৃষ্ণার্ত না জাঙ্কুক ভাইয়া। তের পা আটকে গেল, চিৎকার করে নিজের বাবাকে ডেকে বলল, আব্বু, তোমার কোন বন্ধুর ছেলে নাকি আমাকে বিয়ে করে সুইজারল্যান্ডে নিয়ে যাবে বলেছে, ওনাকে বলে দিও আমার ছোটবেলা থেকে অনেক শখ বরফের পাহাড়ে ওঠার। আর ওনাকে বলো আজকে যেন কাজী সহ সবাইকে নিয়ে হাজির হয়, আমি কলেজ থেকে এসে কবুল বলবো। সত্যি মা, তুই রাজি? হ্যাঁ। তের বাবা খুশিতে প্যান্ট শার্টের পকেট থেকে হাত রাখতে লাগলো। এত ভালো সুযোগ সে কিছুতেই মিস করতে চায় না। তারপর তে ক্লাসে চলে যায়, সেখানে মন বসাতে পারে না, বারবার কান্নায় ভেঙে পড়ে। তারপর একরাশ মন খারাপ নিয়ে বাসার গেটে ঢুকে পড়লো। ধীর পায়ে কদম ফেলে ফেলে এগোতে মেইন দরজা খোলা দেখতে পেল। ভেতর থেকে বিভিন্ন রান্না বান্নার সুবাসও পাচ্ছে তে। তার মানে ডাক্তার সাহেব চলে এসেছে, উনি কি কবুল বলেও ফেলেছে? তে মেইন দরজা দিয়ে ভেতরে ঢুকতে তার চোখ স্থির হয়ে গেল ড্রয়িং রুমে বসে থাকা মানুষদের দেখে। কাঁধ থেকে ব্যাগটা ছপ করে নিচে পড়ে গেল। তে অবাক নয়নে বাবার দিকে তাকিয়ে রইল। কি হয়েছে আব্বু, তুমি এমন বাচ্চাদের মতো কান্না করছে কেন? সরি রে মা, আমি তোর বিয়েটা দিতে পারলাম না, তোকে সুইজারল্যান্ড পাঠাতে পারলাম না, আমাকে ক্ষমা করে দিস। মানে তুমি কি বলতে চাইছো? এসেছিল সে, কিন্তু এসে আমার হাত পা ধরে বলতে শুরু করলো তোকে নাকি বিয়ে করতে পারবে না। অথচ তুই যাওয়ার পর আমি যখন ফোন করে বিয়ের কথা বললাম, ও তো খুশিতে ফোনেই আমাকে আব্বা আব্বা ডাক শুরু করে দিয়েছিল। এমনভাবে ডাকলো যেন ও আমার নিজের ছেলে। তাহলে বিয়ে করবে না কেন? আর তোমার হাত পায়ে বা ধরলো কেন? এই তার ডাক্তারি নমুনা, আমাকে হাতে পায়ে ধরে অপমান করা। ওর ডাক্তারি আমি ছুটিয়ে ছাড়বো, মানহানির মামলা করব, জেলে বসিয়ে বাসি রুটি খেয়ে যখন পেটে দাঁড়িয়ে হবে তখন নিজে নিজের চিকিৎসা করবে। তে বকতে বকতে নিজের রুমে চলে গেল। ফ্যানটা ফুল পাওয়ারে ছেড়ে দিয়েও ব্যাগ থেকে একটা খাতা বের করে মাথায় বাতাস করতে লাগলো। এত বেশি গরম লাগছে কেন আমার, মনে হচ্ছে গরমে মাথাটা পড়ে যাচ্ছে। চুলগুলো খুলে দিয়ে ড্রেসের সাথে লেপটে যাওয়া স্কার্ফটা খুলে নিল, অ্যাপ্রনের বোতামগুলো আলগা করে নিল। একই, তুই অ্যাপ্রনের নিচে জামা পরিস না? এমন পাতলা সেমিস পরে কলেজে যাস? তোর লজ্জা লাগে না? সব তো দেখাই যাচ্ছে। জাঙ্কুকের কণ্ঠে দিয়ে নিজের বুকের দিকে তাকাতেই বুঝতে পারলো বোতাম খোলার ফলে বুকের পাশটাতে অ্যাপ্রনটা কিছুটা সরে গেছে, কিন্তু সেটা কিছুই দেখতে পাচ্ছে না। তোর মতো কানারা কিছু দেখতে পাবে না, আমি তো এত দূর থেকেও সব দেখতে পাচ্ছি। আর তুই নিজের জিনিস নিজে দেখতে পারছিস না? তুই তাড়াতাড়ি করে বোতামগুলো লাগিয়ে দিয়ে জাঙ্কুকের দিকে সরু নয়নে তাকিয়ে রইল। তুই কিছু বলার আগে জাঙ্কুক টপ টপ করে রুমে ঢুকে গেল। বিছানায় বসেই বলল, এত জোরে ফ্যান ছেড়েছিস কেন? আমার তো শীত করছে। তোর কি একাই এত গরম লাগে যে বাংলাদেশের সব বিদ্যুৎ তুই একাই ভোগ করবি? কলেজে কি পড়তে যাস নাকি কিভাবে সম্পদের অপচয় করতে হয় তা শিখতে যাস? জাঙ্কুক তের দিকে হাত বাড়াতে তে দৌড়ে রুম থেকে বের হয়ে যায়।
আমি আর আপনার মুখোমুখি হতে চাই না, আপনার দেওয়া কষ্টের স্বাদ নিতে চাই না। আমি কষ্টের সাগরে ঢুকে পরিপূর্ণ হয়ে গেছি জাঙ্কুক ভাইয়া। আমি জানি ডাক্তার সাহেবের পায়ে ধরার কারণ এগুলো সব আপনার কাজ, কিন্তু আমিও এত অল্পতেই হাল ছাড়বো না। নৌকোর বৈঠাটা শক্ত করেই ধরবো। বড় আম্মু, তোমার বোনের একটা ছেলে আছে না, যেটা আমাদের এখানে এসে আমার দিকে হ্যাংলার মতো তাকিয়ে থাকতো? শুনলাম সে নাকি বিসিএস ক্যাডার হয়ে গেছে। জানো তো, আমার অনেক শখ বিসিএস ক্যাডারকে বিয়ে করার। অমন পরিশ্রমী স্বামী পাওয়া তো ভাগ্যের ব্যাপার। দেখি ওনার নাম্বারটা দাও তো। তুই হুট করে এমন বিয়ে পাগলি হলি কিভাবে? তুই তো এমন মেয়ে ছিলি না, আজকাল দেখি আমাদের কথার অবাধ্য হয়েছিস। কি হয়েছে বলতো? আসলে রোজের তো বিয়ে হয়ে গেছে, আর আমারও একা ভালো লাগছে না, তাই ঠিক করেছি আমিও ওর মতো বিয়ে করে বরের সাথে থাকবো। এখন আমাকে জ্বালাস না, আমি ওকে কাল সন্ধ্যায় আসতে বলবো। শুধু আসলে হবে না, আমাকে বিয়ে করে নিয়ে যেতে হবে। অতঃপর সেই ছেলেও আসলো, আর এসে সে বাথরুমে ঢুকে পড়লো। বাথরুম থেকে বের হয়েই বলল, আই নিড হসপিটাল, আমার হসপিটালে যেতে হবে। তীরের মতো সবাই আশ্চর্য হয়ে হ্যাংলা কুমার দিকে তাকিয়ে রইল। তে অস্পষ্ট সুরে কেঁদে উঠে বলল, আমার বিয়ে। তে সোফা সেরে উঠে হাঁটা ধরলো জাঙ্কুকের রুমের দিকে। হাত দুটো মুঠো করে শক্ত করে নিয়ে নিজের রাগটাকে ধরে রাখার চেষ্টা করছে। আমি জানি এইসবের পিছনে আপনিই আছেন জাঙ্কুক ভাইয়া, আপনি কখনোই আমার খুশি দেখতে পারেন না। জাঙ্কুকের রুমে ঢুকতেই দেখতে পেল জাঙ্কুক টাওয়ার পরে সবে মাত্র শাওয়ার সেরে বের হয়েছে। এই যে মিস্টার, আপনার সমস্যাটা কি? হ্যাঁ, ছোটবেলা থেকে আমার পেছনে কেন পড়ে আছেন? আমি আপনার কোন চুলায় আগুন দিয়েছি যে আপনার রান্না পুড়ে গেল? আপনার অকালে দেওয়া প্রত্যেকটা আঘাতকে আমি যখন ভালোবাসায় রূপান্তর করতে শিখলাম, তখন তো আপনি ইউকেতে খুব বিজে ছিলেন। আমার জন্য আপনি আপনার ফ্যামিলি ছেড়ে এত বছর ধরে এত দূরে থাকলেন দেখে আমি প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে অপরাধী হিসেবে ভুগেছি। আপনাকে দেখার জন্য, ক্ষমা চাওয়ার জন্য বিছানায় ঘুমালেও ছটফট করেছি। এই সময় মনে হতো হয়তো আপনি আমাকে ভালোবাসতেন, তাই এমন পাগলামি করেছেন। তাই আপনার কাছে ক্ষমা চাওয়া বাদ দিয়ে ভালোবাসা দিতে চাইলাম, কিন্তু আপনি। তীরের কথার তালে তালে সে সামনে এগোচ্ছে, আর জাঙ্কুক পেছাতে পেছাতে বলল, আমি কি? আপনি জানেন আমার ছোটবেলা থেকে কত সাজগোজের প্রতি আকর্ষণ ছিল, কিন্তু যখন দেখলাম এই সাজগোজ আমার কাল হয়ে যাচ্ছে, তখন এটাও ছেড়ে দিয়েছি। এত এত ছেলেদের প্রপোজাল পেয়েছি, সবাইকে রিজেক্ট করে দিয়েছি। সব কিছুকে ফেলে দিয়ে নিজের রুমটাতে নিজেকে বন্দি করে আপনার অপেক্ষায় দিন গুনছিলাম, অথচ আপনি এসে আমাকে টিস্যুর মতো ময়লার ঝুঁইতে ফেলে দিলেন। তাতেও আপনার শান্তি হয়নি, সেই ছোটবেলার স্মৃতিগুলোকে পুনরায় জাগ্রত করলেন। কাল আমি কি করেছিলাম? আমাকে কেন থাপ্পড় মারলেন? আপনার দেওয়া এত কঠিন কঠিন আঘাতের থেকেও কালকের থাপ্পড়টা হাজার গুণ বেশি ব্যথা দিয়েছে আমাকে। কি চান আপনি? আমি মরে যাই? কিভাবে মরলে খুশি হবেন বলুন? তে আর কথা বলতে পারল না। তার আগে জাঙ্কুক তার ঠোঁট দুটো নিজের দখলে নিয়ে নিল। তের কোমরটা ডান হাতে পেঁচিয়ে নিজের খোলা বুকের সাথে মিশিয়ে শক্ত করে জড়িয়ে নিল তেকে। কিছুক্ষণ পর নিজের সুধা মিটিয়ে তের দিকে তাকিয়ে বলল, বিয়ে করবি আমায় তে? বল না, বিয়ে করবি আমায়? জাঙ্কুকের কথায় তে নড়ে উঠতে ওকে আরো শক্ত করে চেপে ধরে বলল, নড়িস না প্লিজ। তোকে এভাবে জড়িয়ে নিতে আমার 17টা বছর ওয়েট করতে হয়েছে। মনের ক্ষুধা আমাকে ঘুমাতে দেয়নি। মনের জ্বালা যে পেটের জ্বালা থেকেও হাজার গুণ বেশি রেতে। তাহলে তুই বল, এইটুকুনো জড়িয়ে ধরায় আমার কি মন ভরবে? আমার তো ইচ্ছে করছে এভাবেই আমি বাকি জীবনটা কাটিয়ে দিই। জাঙ্কুক তেকে নিজের বুক থেকে কিছুক্ষণ পর সরিয়ে সোজা করে দাঁড় করালো। ওর গাল দুটো নিজের হাতের তালু দিয়ে ছুঁয়ে বলল, আমার উপর কি খুব বেশি রেগে আছিস? তাকাবি না আমার দিকে? তে পিট পিট করে জাঙ্কুকের দিকে তাকিয়ে আবার সাথে সাথে চোখ বুজে ফেলে। ইস, কি লজ্জাটাই না লাগছে। উনি এভাবে কেন তাকিয়েছে আমার দিকে? ওনার এই চাহনি যে আমাকে গিলে খেয়ে ফেলছে। উনি কি বুঝতে পারছে না আমি কতটা লজ্জা পাচ্ছি? আর এত আদরে গলায় কেন কথা বলছেন? শরমে আমার মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করছে, যে মাটিতে জাঙ্কুক ভাইয়া ছাড়া আর কোনো উপাদান নেই। তুইও লজ্জা পাস? ওকে, তুই যখন তাকাবি না তাহলে আর কি করার? যা, আমার রুম থেকে বেরিয়ে যা। আমার কথা বলা শেষ। আমি কথা শুনবো জাঙ্কুক ভাইয়া। তের বড় বড় চাহনি আর কথা শুনে জাঙ্কুক শব্দ করে হেসে দেয়। জাঙ্কুকের মনে হলো তার তে এখনো ছোট আছে। বউ হবে আমার? যা, তোকে 2 দিন সময় দিলাম ভাবার জন্য। এত দ্রুত তোর সিদ্ধান্ত নিতে হবে না। যা, এখন রুম থেকে বেরিয়ে যা। তে জাঙ্কুকের ধমক শুনে রুম থেকে দ্রুত বেরিয়ে গেল। আর রুমে গিয়ে
বিছানায় লাফাতে শুরু করলো। মা রুমে ঢুকতেই তাড়াতাড়ি তার মাকে জড়িয়ে ধরে আই লাভ ইউ বলে জড়িয়ে ধরলো। তের মা বুঝতে পারছে না হঠাৎ আবার এই মেয়েটার কি হলো। সকালে তের ঘুম ভাঙলো রোজির ডাকে। ঘুম ঘুম চোখে দেখতে পেল রোজির হাসি মাখা মুখখানা। তেকে টেনে তুলে বসে নিয়ে বলে উঠল, আমি জানতাম তোরা দুজন দুজনকে ভালোবাসিস, কিন্তু প্রকাশ করতি না। মানে? আর তুই হঠাৎ এখানে কেন? তুই আসবি এটা তো আমাকে জানালি না। আমিও তো জানতাম না আমার ভাইয়ের এঙ্গেজমেন্ট, আর তুই পরে পরে ঘুমাচ্ছিস। কি বলছিস এসব? কার এঙ্গেজমেন্ট? কার আবার? তোর আর ভাইয়ার। আমার যে কি খুশি লাগছে, আমার এঙ্গেজমেন্ট, অথচ আমি জানি না। রোজে কিছু বলতে যাবে তার আগে রুমে প্রবেশ করলো জাংকুক। তুই এখান থেকে যা তো, আমার তের সাথে কিছু কাজ আছে। বিয়ে করার আগেই বোনকে বের করে দিচ্ছিস, তাহলে বিয়ের পর কি করবি ভাইয়া? ডেকে এনে এভাবে অপমান করলি তো। আজই আমি শ্বশুর বাড়ি চলে যাব। রোজই চলে যেতেই জাংকুক তের রুমের দরজাটা ভেতর থেকে আটকে দিল। তের দিকে একটা প্যাকেট ছুঁড়ে দিতেই তে লাফিয়ে উঠে, এটা কি? আর আপনি দরজা আটকালেন কেন? জাংকুক প্যাকেটের ভেতর থেকে একটা লাল জামা বের করে তের হাতে ধরে দিয়ে বলল, নে এটা পরে নে, কথা বলবি তো থাপ্পড় খাবি। এক্ষুনি পড়তে হবে? জাংকুক মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। তে ওয়াশরুমের দিকে যেতে জাংকুক বলে উঠল, তুই যদি ওয়াশরুমে গিয়ে জামা পাল্টাবি তাহলে আমি এত কষ্ট করে দরজায় ছিটকানি লাগালাম কেন? ছিটকানি লাগাতে আমার কতটা এনার্জি লেগেছে জানিস? তাহলে কোথায় চেঞ্জ করব? এই যে এই জায়গায় ঠিক আমার সামনে দাঁড়িয়ে চেঞ্জ করবি। দাঁড়া আমি একে ঠিকঠাক পজিশনে বসে নিই। কি? আপনার সামনে? চোখ দুটো এমন রসগোল্লার মতো করেছিস কেন? তুই জানিস না আই হেট রসগোল্লা? রসমালাইয়ের মতো করতে পারিস? কজ আই লাভ রসমালাই। তের চোখ দুটো আরো বড় বড় হয়ে গেল। তে জামাটা নিয়ে দ্রুত ওয়াশরুমের দিকে ছুটে গেল। আর জাংকুক মুস্কি হাসলো তের কাণ্ড দেখে। তারপর তে সুন্দর করে জামাটা পরে বাইরে বেরিয়ে আসলো। জাংকুক তের দিকে তাকিয়ে বলে উঠল, বাহ, লাল কালার জামাটা তোকে বেশ লাগছে। তে লজ্জায় মাথা নিচু করে ফেলে। তেকে আয়নার সামনে নিয়ে দাঁড় করালো জাংকুক আর কানে ফিসফিস করে বলল, মনে আছে ছোটবেলায় তোর লাল জামাটা ছিঁড়ে ফেলেছিলাম বলে তুই ভ্যাভা করে কাঁদছিলি? কেন কাঁদছিলি বলতো? জামা ছিঁড়ে ফেলেছিলাম বলে? আজ থেকে তুই কবুল বলার আগ পর্যন্ত শুধু লাল জামাই পরবি। এটা তো শাস্তি, কারণ ওই দিন তোর কান্নার জন্যই তো আমি তোকে শাড়িটা পরাতে পারিনি। যা ওয়ার্ড্রোব খুলে দেখ। তেকে কথা বলার কোনো সুযোগ না দিয়েই জাংকুক দরজা খুলে বেরিয়ে গেল। তে ওয়ার্ড্রোব খুলে তো অবাক, এখানে তার পুরনো অনেক জামা দেখতে পারছে না, শুধু লাল আর লাল। মনে হচ্ছে পুরো পৃথিবীর সবটা লাল রং এখানে এসে বাধা বেঁধেছে। নতুন জামা দেখে তেহের মনটা খুশিতে নেচে উঠল। পরক্ষণে বিরক্ত নেমে আসে। প্রতিদিন এক কালার জামা পরলে কেমন দেখাবে? ছোটবেলা থেকেই জাংকুকের তের প্রতি পাগলামি ছিল, আর সেই পাগলামিতেই জাংকুক তেকে আঘাত করে ফেলতো। আর সেজন্যই জাংকুকের বাবা জাংকুককে বাইরে পাঠিয়ে দেয়। অবশ্য সেটা কিছু সময়ের জন্য ছিল, কিন্তু পরে আর জাংকুক বাড়িতে ফিরে আসেনি। 17টা বছর পর সে আসে তের কাছে, আর সে এখন যোগ্য এবং প্রতিষ্ঠিত। ওকে গাইস, আবার গল্পে ফিরে আসি। সকলের সম্মতিতে তে আর জাংকুকের এঙ্গেজমেন্টটা হয়ে যায়। রাতের বেলা তে বিছানায় শুয়ে শরীরটা মেনে দিল প্রশান্ত শান্তিতে। মনের ভেতর কেমন জানি প্রাপ্তি প্রাপ্তি শান্তি অনুভূতি হচ্ছে। তার বিশ্বাস করতেই কষ্ট হচ্ছে জাংকুক ভাইয়া তার বর হবে। তে ঘুমের ঘরেই বুঝতে পারলো তার মুখে গরম বাতাসের ছোঁয়া। তে চোখ মিলতেই জাংকুকের মুখটা ভেসে ওঠে। ঠোঁটটা এখনো চুক্কা করে আছে, যেন এখন চোখটা না মিললেই আবার ফু দিত। আপনি এভাবে ফু দিচ্ছেন কেন? তের কোনো কথার উত্তর না দিয়েই জাংকুক তের ঠোঁট দুটো নিজের দখলে নিয়ে নিল। কিছুক্ষণ নিজের রাজত্ব চালালো। তেও সাড়া দিতে লাগলো জাংকুকের স্পর্শে। জাংকুক তার ঠোঁট এবার তের গলায় নামিয়ে নিল। আস্তে আস্তে তার একটা হাত তের পেট থেকে জামা সরিয়ে ভেতরে ঢোকাতে লাগলো। তের শ্বাস প্রশ্বাস যেন বেরিয়ে চলেছে। জাংকুকের চুল সে খামচে ধরে। জাংকুক আস্তে আস্তে তের পেটে চলে আসে। তের ওদরের কেন্দ্রবিন্দুতে নিজের ঠোঁটের স্পর্শ দেয়, আর একটা হাত চলে যেতে থাকে তের বক্ষ ভাঁজে। কিন্তু তখনই তে জাংকুকের হাতটা ধরে ফেললো। প্লিজ জাংকুক ভাইয়া, আর না, এগুলো পাপ। জাংকুক তার মুখটা তের পেট থেকে তুলে তের মুখের কাছে নিয়ে গেল। আমি নিজেকে আটকাতে পারছি না তে, আমি নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছি। তে জাংকুকের গালে স্পর্শ করে চুমু খেয়ে বলে ওঠে, আর একটু অপেক্ষা করুন, বিয়েটা হোক, তারপর সব হবে।
তের কথা শেষ হতেই জাংকুক তেকে তার কোলে বসিয়ে নেয়। তারপর পকেট থেকে একটা রিং বের করে। এটা কেন জাংকুক ভাইয়া? আমাদের তো এনগেজমেন্ট হয়ে গেছে। আরে বোকা, এটা তোর ওই রিংটার পাশেই রাখবি। মনে করবি ওইটা জাংকুক আর এটা আমাদের সন্তান। দুইটাকে সবসময় কাছাকাছি রাখবি। জাংকুক অতি সযত্নে তের হাতে রিংটা পরিয়ে দেয়। তারপর তের হাতের উল্টো পিঠে চুমু খায়। তে জাংকুককে জড়িয়ে ধরে শক্ত করে। জাংকুকও তেকে শক্ত করে জড়িয়ে ধরে রাখে নিজের বুকের মাঝে। এরপর কেটে যায় কিছুদিন। জাংকুকের তাড়া দেওয়ায় খুব তাড়াতাড়ি তে আর জাংকুকের বিয়েটা অবশেষে হয়ে গেল। বাসর ঘরে তে জাংকুকের জন্য অপেক্ষা করছে। পুরো রুম ফুলের গন্ধে মই করছে। সারা রুমটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। তে বসে আছে বধূ বেশে। তার বুকের ধুকবুকানি বেরিয়ে চলেছে। তার কাছে সবকিছু কল্পনা মনে হচ্ছে আর ভেবেই আনন্দ হচ্ছে। আজ সে জাংকুক ভাইয়ের বউ। তার ভাবনার মাঝে দরজা লাগানোর শব্দ পেল। ঘোমটার আড়াল থেকে দেখতে পেল জাংকুক রুমে ঢুকেছে। জাংকুক এসে তার পাগড়িটা টেবিল সাইডে রেখে দিল। তারপর হাতের ঘড়িটা খুলে ফেলল। জাংকুক যত তের কাছে আসছে তের ধুকবুকানি আরো বেড়েই চলেছে। জাংকুক কাছে এসে বসতেই তে একটু দূরে গিয়ে বসলো। কি হলো? ব্যাঙের মতো লাফিয়ে ওখানে গেলি কেন? তে নিচু স্বরে বলে উঠল, আমার ভয় করছে। জাংকুক তের হাত ধরে এক টানে নিজের কোলে এনে বসালো। তের কোমরটা নিজের সাথে জড়িয়ে নিল। তে লজ্জায় মাথা নিচু করে রয়েছে। জাংকুক তের মুখখানা উপরে তুলে তের দিকে তাকিয়ে রইল। তারপর তের কপালে নিজের ঠোঁটের স্পর্শ দিল। বউ, আজকে তোকে সত্যি বউ বউ লাগছে। জিউন জাংকুকের বউ। তে জাংকুকের বুকে মুখ লুকিয়ে বলে উঠল, আপনাকেও সুন্দর লাগছে। জাংকুক তেকে এক ঝটকায় বিছানায় ফেলে দিল। তারপর উঠে পড়ল তের উপর। তের ঘোমটাটা সরিয়ে নিল। তারপর একে একে তের জুয়েলারিগুলো খুলে ফেলল জাংকুক। তে শুধু নিশ্চুপ হয়ে রইল। তার বলার মতো ভাষা বোধহয় হারিয়ে গেছে। যখন জাংকুক তের শাড়িটা সরিয়ে ফেলল তখন তে চোখ খেচে বন্ধ করে ফেলল। জাংকুক তের কানে কানে বলল, এত লজ্জা পাস না, এখন থেকে এগুলো প্রতিদিন হবে। তে অস্পষ্ট স্বরে বলে উঠল, আপনি এত লুচ্চা আগে জানতাম না। সমস্যা নেই বেবি, এখন থেকে জানবি। বলে জাংকুক তের ব্লাউজটা খুলে তের ইনারটাও খুলে ফেলল। জাংকুক তেকে আর কিছু বলার সুযোগ না দিয়ে তার ঠোঁট দুটো তের ঠোঁটে বসিয়ে দিল। আস্তে আস্তে তেও সায় দিতে লাগলো। জাংকুক তার ইচ্ছে মতো তের ঠোঁটের স্বাদ গ্রহণ করে তের গলায় মুখ ডুবিয়ে দিল। ঠোঁটের স্পর্শ ধীরে ধীরে কামড়ে পরিণত হতে লাগলো। তে চোখ বন্ধ করে চাদর খিঁচে ধরলো। জাংকুক তার মুখ তের ওদরের কেন্দ্রবিন্দুতে নিয়ে নিজের ঠোঁটের স্পর্শ দিল। তার হাত চলে গেল তের পেটিকোটে। তের সাথে সাথে খামচে ধরলো জাংকুকের চুল। এতে জাংকুক আরো উত্তেজিত হয়ে গেল। জাংকুক তার মুখখানা তের ঠোঁটের কাছে নিয়ে বলে উঠল, ভয় পাস না জান বাচ্চা, আজকে যেহেতু তোর প্রথম তাই আজকে একটু জেন্টাল ভাবেই করবো। তে ফিসফিসিয়ে বলে উঠল, অসভ্য লোক একটা। জাংকুক তের সারা দেহ জুড়ে নিজের ঠোঁটের স্পর্শ এঁকে দিল। নিজের উত্তেজনা আর কামুকা কন্ট্রোল করতে না পেরে জাংকুক তার নিজেকে তের ভিতরে প্রবেশ করালো। তে ব্যথায় কুকরিয়ে উঠল। জাংকুক তের ব্যথা উপশম করতে তের ঠোঁটে আবারও নিজের স্পর্শ দিল। নতুন অনুভূতির সাগরে দুজনেই ভাসতে লাগলো। অতঃপর দুজনেই মত্ত হতে লাগলো একে অপরের মাঝে। মেতে উঠল আদিম খেলায়। অন্ধকার রুম জুড়ে বয়ে গেল তাদের শ্বাস প্রশ্বাসের আওয়াজ আর তাদের ঘন ঘন নিঃশ্বাসের শব্দ। আর এই গল্পের সমাপ্তি এখানেই।